2020-2021 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ সাভার কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। যদিও এটা তোমাদের দশম ক্লাস, কিন্তু আমার সাথে তোমাদের এটাই প্রথম ক্লাস, তাই আমার পরিচয়টা একটু দিয়ে নিই। আমি মনিরা ইয়াসমিন, প্রভাষক, অর্থনীতি বিভাগ, সাভার সরকারি কলেজ। তোমাদের অনেকগুলো ক্লাস হয়ে গেছে, 9টা ক্লাস হয়ে গেছে। এর মধ্যে তোমরা চাহিদা সম্পর্কিত অনেক কিছুই পড়েছো। আজকে আমরা দেখবো চাহিদা অধ্যায়েরই স্থিতিস্থাপকতা বিষয়টি নিয়ে। স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি, ইংলিশে যেটাকে বলে ইলাস্টিসিটি। দেখো ইলাস্টিসিটি উৎপত্তি কিভাবে। ইলাস্টিসিটি শব্দটা আসছে ল্যাটিন শব্দ ইলাস্টিকাস আর গ্রিক শব্দ ইলাস্ট্রোস থেকে। ইলাস্টিকাস আর গ্রিক শব্দ ইলাস্ট্রোস থেকে, দুটা থেকে তৈরি হচ্ছে ইলাস্টিসিটি শব্দটা, যার অর্থ হচ্ছে পরিবর্তনের হার বা পরিবর্তনের মাত্রা। তাহলে আমরা ইলাস্টিসিটি বলতে আসলে কি বুঝি? কোনো একটা অপেক্ষকের যদি স্বাধীন চলকের শতকরা পরিবর্তনের ফলে অধীন চলকের যে শতকরা পরিবর্তন হয়, এই দুইয়ের ভাগফল বা দুইয়ের অনুপাতকে স্থিতিস্থাপকতা বলে। কোনো অপেক্ষকের স্বাধীন চলকের শতকরা পরিবর্তনের ফলে অধীন চলকের যে শতকরা পরিবর্তন হয়, এই দুইয়ের অনুপাতকে স্থিতিস্থাপকতা বলে। তাহলে আমরা যদি ধরে নিই ওয়াই এক্স এর একটা ফাংশন, ঠিক আছে, ওয়াই এক্স এর একটা ফাংশন, তোমরা আগেই হয়তো জানো এখানে এক্স কে বলা হয় স্বাধীন চলক, ওয়াই কে বলা হয় অধীন চলক। আসলে আমরা একটা উদাহরণ দিয়ে দেখাতে পারি। ধরো ওয়াই এক্স এর একটা ফাংশন, এটাকে যদি আমরা এভাবে লিখি সমীকরণের সাহায্যে, y সমান 2x + 1। এখানে স্বাধীন চলক আর অধীন চলক বলতে আসলে কি বোঝায়? স্বাধীন চলক হচ্ছে যে চলকগুলো নিজে নিজেই তার মান গ্রহণ করতে পারে। এখানে দেখো আমরা যদি x এর বিভিন্ন মান ধরি, তাহলে x এর মানগুলো আমরা নিজেরা এখানে বসাতে পারি বা এখানে দেয়া থাকতে পারে, কিন্তু x এর উপর নির্ভর করবে y এর মান। যদি x এর মান আমরা এখানে 1 ধরি, তাহলে y এর মান কত আসে দেখো তো। এখানে যদি x 1 হয়, তাহলে y এর মান আসে 2 × 1 + 1, তার মানে এটা হবে তোমার 3। তাহলে x এর মানের উপরে y এর মান নির্ভর করবে। এজন্য x কে বলা হয় স্বাধীন চলক, y কে বলা হয় অধীন চলক। আবার যদি x এর মান আমরা চেঞ্জ করে দিই, 2 করে দিই, তাহলে y এর মান হয়ে যাবে 5। তাহলে x এর মানগুলো ইচ্ছা মতো নেওয়া যায় বা দেয়া থাকে, আর তার উপর ডিপেন্ড করে y এর মান। এজন্য x কে বলা হয় স্বাধীন চলক আর y হচ্ছে অধীন চলক। তাহলে আমরা এখানে দেখাচ্ছি যে যদি y x এর একটা ফাংশন হয়, তাহলে স্থিতিস্থাপকতাকে আমরা এভাবে লিখতে পারি। ইলাস্টিসিটি থেকে ই লেখা হয় স্থিতিস্থাপকতাকে। ইলাস্টিসিটি পার্সেন্টেজ চেঞ্জ অফ y ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ অফ x, অর্থাৎ y এর শতকরা পরিবর্তন ডিভাইডেড বাই x এর শতকরা পরিবর্তন। তার মানে x হচ্ছে স্বাধীন চলক, y আমরা বলেছি অধীন চলক। তাহলে আমাদের কি দাঁড়ায়? x এর পরিবর্তন অর্থাৎ স্বাধীন চলকের পরিবর্তনের ফলে y এর পরিবর্তন বা অধীন চলকের যে পরিবর্তনগুলো, এই দুইটার অনুপাত বা ভাগফলকেই আমরা স্থিতিস্থাপকতা বলছি। দেখো সংগ্রহ যে আমাদের কি ছিল, কোনো অপেক্ষকের স্বাধীন চলকের শতকরা পরিবর্তনের ফলে অধীন চলকের যে শতকরা পরিবর্তন হয়, এই দুইয়ের অনুপাতকে স্থিতিস্থাপকতা বলে। তাহলে আমরাও এখানে সূত্রের সাহায্যে সেটাই লিখলাম। শতকরার জন্য এখানে লিখছি পার্সেন্টেজ চেঞ্জ, আর স্বাধীন চলক হচ্ছে x। তাহলে x এর শতকরা পরিবর্তনের ফলে y এর যে শতকরা পরিবর্তন, এই দুইয়ের অনুপাত বা ভাগফলই হচ্ছে আমাদের স্থিতিস্থাপকতা। আচ্ছা, এখন পার্সেন্টেজ চেঞ্জ আমরা কিভাবে বের করি? y এর পার্সেন্টেজ চেঞ্জ বের করতে হলে আমাদের লিখতে হবে, প্রথমে হলো y এর পরিবর্তন, তাকে প্রাথমিক y দিয়ে ভাগ দিতে হবে। অর্থাৎ y এর পরিবর্তনকে আমরা লিখি del y by y। এখানে del, এটা এই সাইন দেখো ট্রায়াঙ্গেল একটা সাইন, এটাকে বলা হয় del বা ডেল্টা, বা এটাকে বুঝায়, এটা একটা নাম হচ্ছে চেঞ্জ অফ বা পরিবর্তন। তার মানে ডেল্টা সাইন দিয়ে আমরা y এর পরিবর্তনটাকে বুঝাইছি। ডেল y অর্থ y এর পরিবর্তন। y এর পরিবর্তন তাকে ভাগ দেওয়া হয়েছে প্রাথমিক y দিয়ে, প্রথম যে yটা ছিল, আর যেহেতু পার্সেন্টেজ সুতরাং 100 দিয়ে গুণ। আবার একই রকম ভাবে নিচে x এর পরিবর্তন, যেজন্য ডেল x, আর তাকে ভাগ দেওয়া হয় প্রথম যে xটা ছিল সেটা দিয়ে ভাগ দেওয়া হয়। এরপরে পার্সেন্টেজের জন্য 100। দেখো দুই দিক থেকে 100 100 কে আমরা বাদ দিয়ে দিতে পারি।
এখন যদি আমরা ডেল ওয়াই বাই ওয়াই কে এভাবে লিখি, এটা যেহেতু এটা নিচে আছে, সুতরাং গুণ অবস্থায় যদি আমরা গুণ করে দিই তাহলে নিচে একটা উপরে উঠে যাবে, উপরেটা নিচে চলে আসবে। তাহলে নিচে ছিল এক্স, এক্স উঠে গেল উপরে, আর ডেল এক্স উপরে ছিল, ওটা চলে আসলো নিচে। এখন যদি আমরা ডেল গুলো এক সাইডে নিয়ে আসি, সাজিয়ে একটু লিখতে পারি, তাহলে ডেল ওয়াই আর ডেল এক্সটাকে একসাথে যেহেতু গুণ অবস্থায় আছে এটাকে নিয়ে আসাই যায় এই পাশে। ডেল ওয়াই বাই ডেল এক্স কে এক সাইডে লিখি ইন্টু এক্স বাই ওয়াই। তার মানে আমাদের ইসিসি কথার সূত্র দাঁড়াচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্স ইন্টু এক্স বাই ওয়াই। এটা হচ্ছে আমাদের স্থিতিস্থাপকতার সূত্র। তাহলে সংজ্ঞা অনুযায়ী আমরা বলছি যে কোনো অপেক্ষকের স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় এই দুই অনুপাত থেকে আমরা স্থিতিস্থাপকতার এই সূত্র বের করব। এখন আমরা দেখব অর্থনীতিতে স্থিতিস্থাপকতা আমরা কিভাবে চাহিদার ক্ষেত্রে স্থিতিস্থাপকতাকে ব্যবহার করি। চাহিদা স্থিতিস্থাপকতা সাধারণত তিন ধরনের। প্রথমত হচ্ছে চাহিদার দাম স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা বলতে আসলে চাহিদার দাম স্থিতিস্থাপকতাকে বোঝানো হয়। চাহিদার দাম স্থিতিস্থাপকতা বা প্রাইস ইলাস্টিসিটি যদি কিউ ফাংশন অফ পি হয়, তোমরা করেছো আগে চাহিদা যেহেতু চ্যাপ্টার করেছো, কিউ হচ্ছে চাহিদার পরিমাণ, কিউ দিয়ে লেখা যায়, শুধু ডি লেখা যায়, বা এটাকে আমরা কিউটাকে আমরা যদি এখানে কিউ ডি হিসাবে লিখতে পারি, অথবা শুধু ডিমান্ড লিখতে পারো, অথবা কিউ লিখতে পারো, এক এক বইটা একরকম থাকে, যেটা ইচ্ছা লেখা যায়। কিন্তু আমরা যদি ধরে নিই যে চাহিদা দামের একটা অপেক্ষক, মানে কিউ ফাংশন অফ প্রাইস, তাহলে আমাদের চাহিদা দাম স্থিতিস্থাপকতা হবে। দেখো আমাদের এই সূত্র অনুযায়ী পার্সেন্টেজ চেঞ্জ অফ ওয়াই, তার মানে অধীন চলকের শতকরা পরিবর্তন। তাহলে আমাদের এখানে অধীন চলক কোনটা? চাহিদা নির্ভর করছে দামের উপরে। আমরা জানি অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। তার মানে দাম ওঠানামার উপরে আমাদের চাহিদার পরিমাণ নির্ধারিত হয়। সুতরাং এখানে দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণ যেহেতু চেঞ্জ হচ্ছে, যে দাম এখানে আমাদের স্বাধীন চলক আর চাহিদার পরিমাণ হচ্ছে অধীন চলক। এখন দেখো চাহিদার যেহেতু অধীন চলকের উপরে হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ অফ ওয়াই, চাহিদার পরিমাণের শতকরা পরিবর্তন হবে উপরে, চাহিদা যেহেতু আমাদের অধীন চলক, অধীন চলকের শতকরা পরিবর্তন, আর নিচে হবে দামের শতকরা পরিবর্তন, মানে স্বাধীন চলকের পার্সেন্টেজ চেঞ্জ অফ এক্স বা স্বাধীন চলকের শতকরা পরিবর্তন, স্বাধীন চলকের জন্য আমাদের দাম এবং দামের শতকরা পরিবর্তন। এখন এটাকে আমরা যদি এই রেটটাকে এইভাবে লিখতে চাই সাজায় সূত্র অনুযায়ী, তাহলে চাহিদার পরিমাণে এটা কি ছিল? স্বাধীন চলকের তোমার পরিবর্তন ডিভাইডেড বাই প্রাথমিক স্বাধীন অধীন চলক, অধীন চলকের পরিবর্তন বাই অধীন চলক, প্রথম প্রাথমিক অধীন চলক। তার মানে আমাদের এখানে অধীন চলক হচ্ছে চাহিদা, চাহিদার পরিবর্তন বাই প্রাথমিক চাহিদা, আর সেটার পার্সেন্টেজের জন্য 100 দিয়ে দেন। আবার নিচে দেখো স্বাধীন চলকের শতকরা পরিবর্তন, তার মানে স্বাধীন চলকের আমাদের দাম, এখানে দামের পরিবর্তন বাই প্রাথমিক দাম ইন্টু 100 দিয়ে গুণ। চাহিদার পরিবর্তন, চাহিদা হচ্ছে কিউ, তাহলে ডেল কিউ, আর প্রাথমিক চাহিদা হচ্ছে শুধু কিউ। দামের পরিবর্তন ডেল পি, আর প্রাথমিক দাম হচ্ছে শুধু পি। দুই দিক থেকে 100-100 কে আমরা বাদ দিয়ে দিয়েছি। তাহলে এটা আমাদের সূত্র। দেখো এখন এটা যেহেতু নিচু ছিল, আমরা গুণ করে নিচেরটাকে উপরে আর উপরটাকে নিচে লিখলাম। তার মানে ডেল কিউ বাই কিউ ইন্টু পি বাই ডেল পি। তাহলে ডেলগুলোকে আবার এক সাইডে নিয়ে আসি আগের সূত্রের মতোই, ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ। তাহলে আমাদের প্রাইস ইলাস্টিসিটি হচ্ছে সূত্র আমরা পেলাম, বা চাহিদা স্থিতিস্থাপকতার দাম স্থিতিস্থাপকতার সূত্র আমরা পেলাম ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ। আচ্ছা, এটা আমাদের শুধু স্থিতিস্থাপকতার সূত্র, এটা স্বাধীন চলক অধীন চলক দিয়ে। আর যখন আমরা চাহিদা স্থিতিস্থাপকতা বের করবো তখন চাহিদা স্থিতিস্থাপকতার সূত্র হয়ে যাবে এটা। আর চাহিদা স্থিতিস্থাপকতা বলতে আসলে মূলত প্রাইস ইলাস্টিসিটি বা দাম স্থিতিস্থাপকতাকে বোঝায়। এই জন্য কি পি বা শুধু ই একই কথা, আমরা প্রাইস দিয়ে এটা বের করবো। তাহলে এটা হচ্ছে এক ধরনের চাহিদা স্থিতিস্থাপকতা। আমরা একটা উদাহরণ দিলে এখানে মনে বুঝতে একটু সুবিধা হবে, উদাহরণের সাহায্যে দেখায়। দেখো, যদি কোনো দ্রব্যের দাম আমরা যদি ধরে নিই, একটা দ্রব্য যে কোনো একটা দ্রব্যের দাম
দাম পি বা প্রাইস পি দিয়ে লিখি, চাহিদা পরিমাণ কিউ। দ্রব্যের দাম ধরে আমরা কোনো একটা দ্রব্যের দাম ছিল 10 টাকা, এখন এটা চাহিদা দাম বেড়ে 10 টাকা যখন, তখন মনে করো এখানে চাহিদার পরিমাণ ছিল 100 একক। এখন যদি কোনো কারণে দাম বেড়ে 12 টাকা হয়ে যায়, তাহলে আমরা কি জানি দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে যায়। ধরে নিয়ে আমরা চাহিদার পরিমাণ কমে 40 একক হয়ে গেল। এখন আমরা তো এক্ষেত্রে যদি ইনফরমেশন আমাদের দেওয়া থাকে, তাহলে আমরা কিভাবে সিস্টেম কথা বের করবো? যে আমরা কি বলছি যে কোনো একটা দ্রব্যের দাম 10 টাকা থেকে বেড়ে 12 টাকা হওয়ার জন্য চাহিদা 100 একক থেকে কমে যেয়ে 40 একক হয়ে গেল। এখন এক্ষেত্রে আমরা কিভাবে স্থিতিস্থাপকতা নির্ণয় করবো? তাহলে আমরা দেখি স্থিতিস্থাপকতা বা প্রাইস ইলাস্টিসিটি কিভাবে নির্ণয় করবো। আমরা জানি সূত্র অনুযায়ী সূত্রটা আমরা বের করেছি আগেই, ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ। আচ্ছা, এখন দেখো এখানে পি কি? পি হচ্ছে প্রাথমিক দাম। প্রাথমিক দাম আমাদের কত ছিল? 10 টাকা। 10 টাকা থেকে বেড়ে 12 টাকা হয়েছে, সুতরাং প্রথম দাম হচ্ছে 10 টাকা। কিউ হচ্ছে প্রাথমিক চাহিদার পরিমাণ। প্রাথমিক চাহিদা ছিল আমাদের 100 একক। দেখো চাহিদার ডেল পি। ডেল পি হচ্ছে দামের পরিবর্তন। দামের কত পরিবর্তন হলো? আগে ছিল দাম 10 টাকা, এখন হয়ে গেছে 12 টাকা। দামের কত পরিবর্তন হয়েছে? পরিবর্তনটা আমরা বের করি পরের দাম থেকে আগের দামটা বাদ দিয়ে, তার মানে P2 মাইনাস P1। পরের দাম হচ্ছে 12 টাকা আর আগে ছিল 10, কারণ দামের পরিবর্তন হচ্ছে 2। আর ডেল কিউ হচ্ছে পরিমাণের পরিবর্তন, চাহিদার পরিমাণ। পরের কত হচ্ছে 40 আর আগে ছিল 100, তাহলে পরিবর্তন কত হলো? 40 মাইনাস 100 মাইনাস 60। তাহলে আমরা এখন এখান থেকে ইলাস্টিসিটিটা বের করি, মানগুলি বসাই দিই। এটা হবে -60, নিচে হবে ডেল পি হচ্ছে 2, প্রথম প্রাইস হচ্ছে 10 আর প্রথম কোয়ান্টিটি 100। দেখো কি অবস্থা, কাটাকাটি করলে এটা চলে যায়, এটা ভাগ করলে 3, মানে -3। এখন আমরা জানি দামের সাথে চাহিদার পরিমাণের সম্পর্ক সবসময় বিপরীতমুখী। দাম বাড়লে চাহিদা কমে যায়, দাম কমলে চাহিদা বাড়ে, অর্থাৎ সম্পর্কটা হচ্ছে ঋণাত্মক। এই জন্য এখানে মাইনাস সাইন আসে। কিন্তু আমরা যখন স্থিতিস্থাপকতা নির্ণয় করি তখন এই মাইনাস সাইনটাকে উপেক্ষা করা হয় বা বাদ দিয়ে দেওয়া হয় এবং অ্যাবসলিউট ভ্যালু বা পরম মান নেওয়া হয়। সুতরাং আমরা এখানে ইলাস্টিসিটি অফ প্রাইসটাকে লিখতে পারি শুধু 3, অর্থাৎ ঋণাত্মক চিহ্ন উপেক্ষা করে, চিহ্নটা আমরা বাদ দিয়ে দিয়েছি। তাহলে আমরা এইভাবে দেখো প্রাইস ইলাস্টিসিটি বের করতে পারি। একটা দাম দেওয়া থাকলে সেই দামের থেকে আরেকটা দামে পরিবর্তিত হলে চাহিদা কতটুকু পরিবর্তিত হয়, এই দুয়ের অনুপাত দিয়ে আমরা ইলাস্টিসিটি অফ প্রাইস বের করলাম। আচ্ছা, দ্বিতীয়ত এখন আমাদের কি ধরনের চাহিদা স্থিতিস্থাপকতা হয় আমরা বলেছিলাম, একটা হচ্ছে চাহিদার দাম স্থিতিস্থাপকতা। এখন দেখবো আমরা চাহিদার আয় স্থিতিস্থাপকতা। চাহিদার উপরে চাহিদা নির্ভর করে এমন সব বিষয়গুলোকে কিন্তু অপরিবর্তিত ধরে, অন্যান্য অবস্থাগুলোকে সব অপরিবর্তিত ধরে যদি আমরা ধরে নিই যে চাহিদা শুধুমাত্র আয়ের উপর ডিপেন্ড করে, বস্তার আয়ের উপর ডিপেন্ড করে, তাহলে আমাদের চাহিদার সমীকরণটা আগে যেটা আমরা ধরেছিলাম সেটা চেঞ্জ হয়ে এখানে প্রাইসের জায়গায় হয়ে যাবে ইনকাম। ইনকামকে আমরা সাধারণত ওয়াই দিয়ে লিখি। তাহলে যদি অন্যান্য অবস্থাকে আমরা ধরে নিয়ে অপরিবর্তিত, তাহলে শুধুমাত্র আয়ের উপরে যদি চাহিদা নির্ভর করে তাহলে চাহিদা ফাংশনটা পরিবর্তিত হয়ে এরকম হয়ে যাবে। এক্ষেত্রে আমাদের চাহিদার আয় স্থিতিস্থাপকতা আমরা কিভাবে নির্ণয় করব?
ইউআই, আই স্থানাঙ্কটাকে ইউআই দিয়ে লেখা হয়, তাহলে আমাদের আবার আগের মতো এখানে হবে। দেখো স্বাধীন চলক হচ্ছে ইনকাম, এর উপর নির্ভর করছে চাহিদার পরিমাণ, তাহলে অধীন চলক হচ্ছে কিউ, স্বাধীন চলক হচ্ছে ওয়াই। তাহলে আমাদের কি হবে, আয়ের স্বাধীন চলকের শতকরা পরিবর্তনের ফলে অধীন চলকে, স্বাধীন চলকে যাবে নিচে, তার মানে আয়ের শতকরা পরিবর্তন আর এর ফলে চাহিদা পরিমাণ, চাহিদা পরিমাণ যাবে উপরে। চাহিদার পরিমাণে শতকরা পরিবর্তন, এটাকে আবার আমরা সে আগের মতো সূত্রের সাহায্যে লিখি। প্রাথমিক চাহিদার পরিবর্তন ডিভাইডেড বাই প্রাথমিক চাহিদা, মানে ডেল কিউ বাই কিউ। আর এটা হবে আয়ের পরিবর্তন ডিভাইডেড বাই প্রাথমিক আয়, তাহলে আয়ের পরিবর্তন হচ্ছে ডেল ওয়াই ডিভাইডেড বাই প্রাথমিক আয় ওয়াই। দুদিকে 100 থাকবে, যেহেতু শতকরা 100 সময় জানি দুদিক থেকে বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে আমাদের থাকে কি ডেল কিউ বাই কিউ। আর এটাকে যেহেতু নিচে আছে আমরা গুণ করে, তাহলে গুণ করলে এটা উপর উঠে যাবে, উপরটা নিচে চলে আসবে, ওয়াই বাই ডেল ওয়াই। এদিকে আমরা একটু সাজিয়ে লিখি, ডেল কিউ ওয়াইটাকে দিকে নিয়ে আসো ডেল গুলা, আর উপর থাকে ওয়াই বাই কিউ। তাহলে আমাদের আইসি কথা সূত্রটা দ্বারা এরকম সবকিছু আগেরটার মতো, শুধু প্রাইসের জায়গায় এখন ইনকাম হচ্ছে। আগে ছিল পি, এটা ছিল পি, এখন হয়ে যাবে ওয়াই। আমরা তাহলে এটা একটা উদাহরণ দিয়ে দেখতে পারি, যে ধরে আমরা কোনো একটা ব্যক্তির ইনকাম এখানে আমরা এখন এটা চেঞ্জ করে দিয়ে আবার নতুন করে একটা করি। ধরে নিই প্রাথমিক ইনকাম ছিল আগে 100 টাকা, তার কোন একটা দ্রব্যের উপরে চাহিদা ছিল 50 একক। এখন আয় বেড়ে যে তার যদি 150 টাকা হয়ে যায়, তার সেই দ্রব্যের ভোগ করার পরিমাণ, যেহেতু ইনকাম বেড়েছে সুতরাং তার দ্রব্য ভোগ করার পরিমাণও বাড়বে, অর্থাৎ ডিমান্ড বাড়বে। আয় বাড়লে ডিমান্ড বাড়ছে, যেহেতু ইনকাম বেড়ে গেছে ডিমান্ড বেড়ে 50 থেকে 70 হয়ে গেছে। তাহলে এখন এই ক্ষেত্রে আমরা কিভাবে ইনকাম ইলাস্টিসিটি বের করব? আগেরটার মতো শুধু এই জায়গায় পি এর জায়গায় ওয়াই হয়ে যাবে, এগুলো তো ওয়াই, পি এগুলো ওয়াই। তাহলে এখন পি না, তাহলে হবে ওয়াই, তাহলে ওয়াই হচ্ছে প্রাথমিক আয়, আয় ছিল 100 টাকা। কি হচ্ছে প্রাথমিক চাহিদার পরিমাণ, এটা ছিল ধরলাম আমরা 50 একক। ডেল পি বা ডেল ওয়াই হবে ডেল ওয়াই আয়ের পরিবর্তন। আয়ের পরিবর্তন আমাদের হচ্ছে 150 থেকে 100 বাদ হচ্ছে 50। আর চাহিদা পরিমাণের পরিবর্তন হচ্ছে 50 থেকে 70 হয়ে গেছে, তাহলে 70 থেকে 50 বাদ মাইনাস চিহ্ন থাকছে না 20। আচ্ছা, তাহলে আমরা এখন এখানে দেখো মানগুলো বসাই দিই। ডেল কিউ হচ্ছে 20, ডেল ওয়াই 50, প্রাথমিক ওয়াই 100, প্রাথমিক কিউ 50। আমাদের এখানে
ইলাস্টিসিটি আসছে 4/5। আমরা যদি এটাকে পয়েন্ট আকারে লিখতে পারি অথবা এভাবে রাখলেও সমস্যা নেই। তাহলে আমাদের আইসি স্থিতিস্থাপকতা বেরোচ্ছে 4/5। এখানে ঋণাত্মক চিহ্নের কোনো আসবে না, কারণ আয়ের সাথে চাহিদার সম্পর্ক ধনাত্মক, আয় বাড়লে চাহিদা বাড়ে, এই জন্য এখানে ঋণাত্মক চিহ্ন আসেনি। তাহলে এই গেল আমাদের চাহিদার আয় স্থিতিস্থাপকতা। আমরা বলেছিলাম 3 ধরনের চাহিদার স্থিতিস্থাপকতা আছে। একটা হচ্ছে চাহিদার আয় স্থিতিস্থাপকতা, প্রাইস স্থিতিস্থাপকতা, দাম স্থিতিস্থাপকতা, আর একটা হচ্ছে আয় স্থিতিস্থাপকতা, আর একটা আছে চাহিদার ক্রস ইলাস্টিসিটি বা দেখি চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা 3 নম্বর। এটাকে বলা হয় ক্রস ইলাস্টিসিটি। সম্পর্কযুক্ত দুইটা দ্রব্য, মনে করি এক্স আর ওয়াই দুইটা দ্রব্য, যেমন ধরো সম্পর্কযুক্ত দ্রব্য বলতে যেমন বোঝা যায় এখানে চা বা কফি, চা চিনি, এই ধরনের যে দুটার মধ্যে সম্পর্ক আছে, একটা তৈরি করতে গেলে একটা লাগে, তো একটা পরিবর্তে একটা ব্যবহার করা যায় এমন হতে পারে, অথবা আরেকটা তৈরি করতে আরেকটা লাগবে, এরকম হতে পারে। এরকম সম্পর্কযুক্ত দুইটা দ্রব্যের যদি কোনো কারণে একটার দাম বাড়ে, তাহলে অন্য আরেকটা দ্রব্যের চাহিদার পরিমাণের যে পরিবর্তন হয়, এই দুইটার অনুপাতকে আমরা চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা বলি। অর্থাৎ কি বললাম আমরা, সম্পর্কযুক্ত দুইটা দ্রব্যের একটির দামের শতকরা পরিবর্তনের ফলে অন্য দ্রব্যের চাহিদার যে শতকরা পরিবর্তন হয়, এই দুইয়ের অনুপাতকে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা বলা হয়। ধরি আমরা এক্স আর ওয়াই দুটা দ্রব্য, তাহলে এক্ষেত্রে আমরা চাহিদা স্থিতিস্থাপকতা আড়াআড়ি স্থিতিস্থাপকতাকে লিখতে পারি এক্স দ্রব্যর শতকরা পরিবর্তন আর ওয়াই দ্রব্যের দামের শতকরা পরিবর্তন। আমরা বলেছিলাম সম্পর্কযুক্ত দুইটা দ্রব্যের একটার দামের শতকরা পরিবর্তনের ফলে অন্য দ্রব্যটা চাহিদার পরিমাণে যে শতকরা পরিবর্তন হয়, এই দুইয়ের অনুপাতকে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা বলে। তাহলে এক্স আর ওয়াই দুটা দ্রব্য যদি সম্পর্কিত হয়, তাহলে ওয়াই দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের ফলে এক্স দ্রব্যের চাহিদার পরিমাণের যে শতকরা পরিবর্তন হয়, এই দুইয়ের অনুপাত হচ্ছে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা। যেহেতু ক্রস ইলাস্টিসিটি, এটাকে আমরা সিম্বল ইসি দিয়ে লিখি, ক্রস ইলাস্টিসিটি ইসি। এক্স দ্রব্যের চাহিদার পরিমাণে সে আগের মতোই আবার আমরা লিখবো ডেল কিউ, এখানে এক্স দ্রব্য যেহেতু এই জন্য কিউ এক্স লিখলাম, নিচে হলো শুধু কিউ এক্স ডিভাইডেড বাই ডেল প্রাইস অফ ওয়াই, আর নিচে হবে শুধু ওয়াই। এক্স দ্রব্যের চাহিদার পরিবর্তন কিউ এক্স এটাকে প্রকাশ করা হয়েছে, আর ওয়াই দ্রব্যের দামকে প্রকাশ করা হয়েছে পি ওয়াই দিয়ে, যেহেতু শতকরা দুই দিকে 100 দিয়ে গুণ। আবার আগের মতোই আমরা এটা লিখতে পারি, এটাকে 100 বাদ চলে যায়, এটাকে উপরে নিয়ে যায়, পি ওয়াই বাই ডেল পি ওয়াই। ক্রস ইলাস্টিসিটি সমান সাজিয়ে এদিকে নিয়ে আসো, ডেলগুলোকে এক সাইড করে দিই।
একই রকম ক্রস ইলাস্টিসিটির সূত্র। দেখো এটা যদি আমরা একটা উদাহরণের সাহায্যে দেখাই, আবার কোনো একটা দ্রব্য মনে করে ওয়াই দ্রব্যের দাম 100 টাকা থেকে হ্রাস পেয়ে 10 টাকা থেকে হ্রাস পেয়ে 8 টাকা হলো, আর এক্স দ্রব্যের পরিমাণ 100 একক থেকে বৃদ্ধি পেয়ে 140 একক হয় মনে করো। তাহলে আমরা আগে মতোই সে একটা ছক করে নিয়ে দেখাই। এক্স দ্রব্যের চাহিদার পরিমাণ কিউ এক্স আর ওয়াই দ্রব্যের দাম, দামটা আগে লিখি, প্রাইস অফ ওয়াই কোয়ান্টিটি অফ এক্স। তাহলে প্রাইস অফ ওয়াই মনে করো 10 টাকা থেকে, যখন 10 টাকা তখন এটার পরিমাণ ছিল 100 একক ভোগ করা। যখন প্রাইস কমে 8 টাকা হয়ে গেল তখন কোয়ান্টিটি ভোগের পরিমাণ বেড়ে হয়ে গেল 140 একক। এক্ষেত্রে এখন আমরা কিভাবে ইলাস্টিসিটি ক্রস ইলাস্টিসিটিটা বের করব? ইসি সমান সমান ডেল কিউ এক্স বাই ডেল পি ওয়াই ইন্টু পি ওয়াই বাই কিউ এক্স। তাহলে আবার আগের মতো আমরা সূত্রের সাহায্যে বসিয়ে দিই। পি ওয়াই এখানে কত? প্রাথমিক পি ওয়াই হচ্ছে 10 টাকা, আর ডেল পি ওয়াই হচ্ছে দেখো হচ্ছে 100 একক, ডেল কিউ এক্স 140 মাইনাস 140। ঠিক আছে, তাহলে আমরা দেখো আবার বের করি। এখানে ডেল কিউ এক্স হচ্ছে 40, ডেল পি ওয়াই -2, শুধু পি ওয়াই 10 আর শুধু কিউ এক্স হচ্ছে 100। করলে শুধু 2 শুধু -2, যেহেতু আমরা জানি ঋণাত্মক চিহ্ন উপেক্ষা করা হয়, ঋণাত্মক চিহ্ন ধরা হয় না, অতএব এখানে ক্রস ইলাস্টিসিটি আসছে 2। তাহলে এইভাবে আমরা ক্রস ইলাস্টিসিটি বের করতে পারি। কোনো একটা দ্রব্যের দাম দেয়া থাকলে সেই দাম পরিবর্তিত হলে তার চাহিদার পরিমাণে যে পরিমাণ পরিবর্তিত হয়, এইটা নিয়েই আমরা স্থিতিস্থাপকতা বের করতে পারি। আমরা কি দেখলাম তাহলে আজকে? স্থিতিস্থাপকতার বা ইলাস্টিসিটি শব্দটা কোথা থেকে উৎপত্তি হয়েছে, সংজ্ঞা কি, স্বাধীন চলক অধীন চলক কাকে বলে, স্বাধীন চলক অধীন চলকের সাহায্যে স্থিতিস্থাপকতার সূত্র নির্ণয়, আর অর্থনীতির ক্ষেত্রে স্থিতিস্থাপকতাকে আমরা চাহিদার এবং যোগানের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। চাহিদা স্থিতিস্থাপকতাকে আমরা কিভাবে দেখালাম, যে 3টা ভাগ করে দেখালাম যে চাহিদা স্থিতিস্থাপকতা 3 ধরনের হয়। প্রথমত চাহিদার দাম স্থিতিস্থাপকতা বা প্রাইস ইলাস্টিসিটি দামের সাথে সম্পর্কিত করে, সেটা আমরা সূত্র বের করেছি, উদাহরণ দিয়ে দেখিয়েছি। আবার চাহিদার আই স্থিতিস্থাপকতা, সেটাও আমরা সূত্র নির্ণয় করে উদাহরণের সাহায্যে দেখানোর চেষ্টা করেছি। আর একটা হচ্ছে চাহিদার আড়াল স্থিতিস্থাপকতা। দুটা সম্পর্কিত দ্রব্যের ক্ষেত্রে একটার দামের পরিবর্তন হলে আর একটা চাহিদার পরিবর্তন কিভাবে হয়, হলে এই দুটার সাড়া দেওয়ার মাত্রা বা পরিবর্তনের হারটাই হচ্ছে স্থিতিস্থাপকতা। সেক্ষেত্রেও আমরা ক্রস ইলাস্টিসিটির সূত্র বের করে একটা উদাহরণের সাহায্যে কিভাবে তা নির্ণয় করা হয় এটা দেখানোর চেষ্টা করেছি। আজকে পর্যন্তই।